গল্পের শুরু হয় থাইল্যান্ডের মার্শাল টেম্পল থেকে, যেখানে আমরা টংফো নামের এক ফাইটারকে দেখি। টংফো এতটাই শক্তিশালী ছিল যে মাত্র কয়েকটা আঘাতেই সে পাথরের মূর্তি ভেঙে ফেলতে পারত। যেই তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করত, টংফো তাকে রিংয়ের ভেতরে নিয়ে খুব নির্মমভাবে মেরে ফেলত। তার শক্তি দেখে মানুষ হাততালি দিত এবং সবাই মেনেই নিয়েছিল যে পুরো থাইল্যান্ডে টংফোর চেয়ে শক্তিশালী আর কেউ নেই এবং তাকে কেউ হারাতে পারবে না। পুলিশ অনেকবার টংফোকে তার নির্মম ফাইট আর হত্যাকাণ্ডের জন্য অ্যারেস্ট করতে চেয়েছিল, কিন্তু সে প্রতিবারই আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে যেত। এরপর আমরা থাইল্যান্ডের পাহাড়ের মাঝখান দিয়ে এক প্রাচীন মার্শাল আর্ট টেম্পল দেখতে পাই, যেখানে শুধু সবচেয়ে শক্তিশালী ফাইটারদেরকে মার্শাল আর্ট শেখার সুযোগ দেওয়া হতো। এখানে আমরা কার্ট নামের এক মানুষকে দেখি যে থাইল্যান্ডে মার্শাল আর্ট শেখার জন্য এসেছিল। সে এখানে মহান ফাইটার টংফোকে খুঁজছিল এবং সে শুধু তার থেকেই মার্শাল আর্ট শিখতে চায়। কার্টের জন্য টংফোর কাছে পৌঁছানোই ছিল বড় চ্যালেঞ্জ। তাকে দেখতে পাওয়ার আগেই কার্টকে লড়তে হয় টংফোর স্টুডেন্ট ক্যাভির সাথে। ক্যাভি নেশাগ্রস্ত ছিল, কিন্তু তার শক্তি ছিল সাধারণ কোনো যোদ্ধার তুলনায় অনেক বেশি। কয়েক মুহূর্তের মধ্যেই সে কার্টের উপর এত দ্রুত আঘাত করল যে কার্ট বুঝে গেল সে সঠিক জায়গায় এসেছে। কিন্তু এটা তো ছিল কেবলমাত্র শুরু। তার পরের অপোনেন্ট ছিল স্ট্রোম, যে তার পেজ আর মারাত্মক কেকের জন্য বিখ্যাত ছিল। কোনো মতে কার্ট নিজেকে সামলালো এবং প্রমাণ করল যে সে দুর্বল নয়। তার সাহস দেখে তাকে টেম্পলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো, কিন্তু টংফোর ট্রেনিং পাওয়ার জন্য তাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। 3 দিনের কঠোর পরিশ্রম আর কঠিন প্র্যাকটিসের পর অবশেষে টংফো তার সামনে এলো। সে ছিল এক বিশাল দেহী এবং শক্তিশালী যোদ্ধা, যার উপস্থিতি কাউকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। নিজের শক্তি দেখানোর জন্য সে মাত্র 2 আঘাতে পাথরের মূর্তি ভেঙে ফেলে। এটা দেখে কার্ট বুঝতে পারল যে তার শক্তি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। এখন শুরু হলো আসল লড়াই। সব স্টুডেন্ট নিজেদের শক্তি আর দক্ষতা দেখাতে শুরু করল। সবাই প্রাণপণে লড়ছিল, কারণ টংফো এর স্টুডেন্ট হওয়ার সুযোগ খুব কম জনেই পেত। কিন্তু কার্টের মাথায় চলছিল অন্য কিছু। রাতের অন্ধকারে যখন অন্য ফাইটাররা তাদের ঘরে ঘুমাচ্ছিল, কার্ট আস্তে আস্তে টেম্পলের ভেতরে এগোতে লাগল। তার হাতে ছিল অস্ত্র আর চোখে চলছিল প্রতিশোধের আগুন। আসলে সে এখানে শেখার জন্য নয়, বরং টংফোর সাথে তার পুরনো হিসাব মেটাতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সে টংফোর রুমে পৌঁছে গেল, কিন্তু ভেতরে পা রাখতেই সে বুঝল কিছু একটা গড়বড় আছে। টংফো জেগেছিল এবং সে না দেখে কার্টের উপস্থিতি টের পেয়ে গেল। গম্ভীর গলায় সে বলল, তুমি তো এরিকের ভাই, যাকে আমি গত টুর্নামেন্টে হারিয়েছিলাম। এটা শুনে কার্টের রাগের সীমা ছাড়িয়ে যায়। সে না ভেবেই টংফোর উপর আক্রমণ শুরু করে দেয়, কিন্তু এক ঝটকায় টংফো কার্টকে মাটিতে ফেলে দিল। তার প্রথম আঘাতই এত ভয়ঙ্কর ছিল যে কার্টের শরীর কেঁপে উঠল, আর দ্বিতীয় আঘাতে সে সম্পূর্ণ বেহুশ হয়ে গেল। এরপর দেখানো হয় কেন কার্ট টংফোকে মারতে চেয়েছিল। আসলে কার্ট এবং তার বড় ভাই এরিক আমেরিকায় ক্যারাটে এবং মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিত। কার্ট তখনও ট্রেনিং করছিল এবং সবসময় সে তার ভাইকে দেখে ইন্সপায়ার হতো এবং তার মতো হতে চাইত। কিছুদিনের মধ্যেই এরিক ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ জিতে যায়, কিন্তু জেতার পরেও সে খুশি ছিল না। সে সবসময় নতুন চ্যালেঞ্জ এবং নতুন অপোনেন্টের খোঁজ করত। একদিন ম্যাচ শেষ হওয়ার পর মার্শা নামের এক মহিলা এরিকের কাছে আসে। সে এরিককে অভিনন্দন জানায় এবং বলে যে সে সত্যিই খুব স্ট্রং ফাইটার। মার্শা বলে যদি এরিক তার শক্তি সঠিক জায়গায় ব্যবহার করে তাহলে সে অনেক টাকা রোজগার করতে পারবে। মার্শা চাইছিল এরিক থাইল্যান্ডে মোটি থাই ফাইটিংয়ে অংশ নিক। সে তাকে $1,00,000 অ্যাডভান্স দিয়ে বলে, এটা কোনো সাধারণ ফাইট না, এখানে কোনো রুলস থাকবে না, কোনো রেফারিও থাকবে না, যে বেঁচে থাকবে সেই উইনার। কার্ট এই অফার একদম পছন্দ করে না এবং সে তার ভাইকে টাকা ফিরিয়ে দিতে বলে। কার্ট জানত রুলস না থাকলে এরিকের জীবনেও ঝুঁকিতে পড়তে পারে, কিন্তু এরিক এটাকে একটা গোল্ডেন চান্স মনে করে। সে দারিদ্র্যের মধ্য দিয়ে বড় হয়েছে এবং এখন সে টাকাওয়ালা ও ফেমাস হতে চায়। এসব নিয়ে 2 ভাইয়ের মধ্যে বড় ঝগড়া হয়, কিন্তু এরিক কারো কথা শোনে না এবং একাই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক সপ্তাহ পর কার্টের কাছে একটা ইনভাইটেশন আসে। এরিক জানায় যে শীঘ্রই তার থাইল্যান্ডের সবচেয়ে বড় ফাইটারের সাথে ফাইট হতে যাচ্ছে এবং সে চায় কার্ট সেখানে এসে তার ফাইট দেখুক। এরপর কার্ট সঙ্গে সঙ্গে থাইল্যান্ডে রওনা দেয়। যখন কার্ট ফাইটে পৌঁছে যায়, সে দেখে এটা কোনো বড় স্টেডিয়াম না, বরং নোংরা ও বিপজ্জনক গলির ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব। এখানে কোনো সেফটি প্রোটোকল নেই, কোনো রুলস নেই, শুধু রক্ত, ঘুষি আর ফাইট। এই ফাইট ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ মারা যায়। এরপর ফাইট শুরু হয়। এরিক তার সব শক্তি দিয়ে লড়াই করতে থাকে, কিন্তু দ্রুতই কার্ট বুঝে যায় যে তার ভাই টংপোর সামনে টিকবে না। 2 রাউন্ডের পরও টংপোর শরীর থেকে এক ফোঁটা ঘামও ঝরে না।
আর এদিকে এরিক প্রচণ্ড ক্লান্ত আর শরীরে কোনো শক্তি নেই। হঠাৎ পুলিশের সাইরেন বাজতে শুরু করে। পুলিশ এই ইল্লিগাল ম্যাচ বন্ধ করতে এসেছে। সবাই দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু পালানোর আগেই টংপো নিজের কাজ শেষ করে ফেলে। সে এরিককে এত জোরে আঘাত করে যে এক ঝটকায় তার মৃত্যু হয়ে যায়। যখন কার্ট নিজের ভাইকে তুলতে রিংয়ে পৌঁছায়, ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। তার ভাই না ফেরার দেশে চলে গেছে, কিন্তু সেখানে থাকা ভিড়ের মধ্যে কারো কোনো অনুভূতি নেই। এরিকের মৃত্যুর জন্য দুঃখ পড়ার বদলে তারা টংপোকে ওয়ার্ল্ড গ্রেটেস্ট ফাইটার বলে প্রশংসা করছিল। সেই রাতেই পুলিশ স্টেশনে অফিসার লুই এরিকের মার্ডার ইনভেস্টিগেশন করছিল। সে টংপোকে অ্যারেস্ট করার জন্য তার বসকে ওয়ারেন্ট ইস্যু করতে বলে, কিন্তু তার বস জোসা তাকে থামিয়ে দেয় এবং বলে যে যা কিছু হয়েছে সেটা শুধু তুমি আর আমি দেখেছি। যদি কোনো উইটনেস না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না। মানে স্পষ্ট, এরিকের মৃত্যুর কোনো কেস হবে না এবং সে কোনো ন্যায় বিচারও পাবে না। ঠিক তখনই মার্শা পুলিশ স্টেশনে আসে। তার মুখে না ছিল দুঃখ, না ছিল অনুতাপ। সে কার্টকে বলে যে তোমার ভাই যদি সত্যিই ভালো ফাইটার হতো তাহলে সে রিংয়ে এভাবে মারা যেত না। এটা শুনে কার্ট প্রচণ্ড রেগে যায় এবং সে মার্শার গলা চেপে ধরে, কিন্তু পুলিশ এসে তাকে থামিয়ে যায়। এখন কার্ট বুঝে যায় যে এখানে সবকিছু মার্শার নির্দেশেই চলছে। এরপর কার্ট তার ভাইয়ের পুরনো ট্রেনার মাইকেলের কাছে যায়। মাইকেল থাইল্যান্ডে বহু বছর ধরে ফাইটারদের ট্রেন করছিলেন এবং কার্টের ভাই এরিকও তার স্টুডেন্ট ছিল। এদিকে কার্টকে তার ভাই থাইল্যান্ডে এই কয় মাসে যে টাকা উপার্জন করেছিল সেটা দেওয়ার জন্য ডাকা হয়েছে। কার্টের শোকে ভেঙে পড়া দেখে মাইকেল তাকে বলে যে এই পরিণতির জন্য তোমার ভাই নিজেই দায়ী। এরিক তার ট্রেনিং শেষ করেনি, তাই সে টংফোর সামনে টিকতে পারেনি। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তাকে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে থাকে। তারা চায় কার্ট আমেরিকায় ফিরে যাক এবং তার ভাইয়ের মৃত্যুর কথা ভুলে যাক, কিন্তু কার্টের ভাবনা ছিল ভিন্ন। সে যে কোনোভাবে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সে চতুরতার সাথে পুলিশকে ফাঁকি দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর গল্প আবার প্রেজেন্টে ফিরে আসে। মাসের পর মাস প্ল্যানিং করার পর সে টংফোর উপর আক্রমণ করেছিল, কিন্তু টংফো তার চেষ্টা নষ্ট করে দেয়। টংফো চাইলেই তখন কার্টকে মেরে ফেলতে পারত, কিন্তু সে নিজের হাত নোংরা না করার সিদ্ধান্ত নেয় এবং পুলিশকে তার একটা ব্যবস্থা করতে বলে। যখন পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসে, ঠিক তখনই অফিসার লুই সেখানে পৌঁছে যায় এবং তাকে বাঁচিয়ে নিয়ে যায়। লুইয়ের এই কেসে আগ্রহ ছিল আগে থেকেই, কিন্তু কিছুদূর যেতেই হঠাৎ তাদের রাস্তা আটকে দেওয়া হয়। লুইয়ের সন্দেহ আরও বেড়ে যায় এবং ঠিক তখনই চারদিক থেকে অস্ত্রধারী লোকজন তাদের ঘিরে ফেলে। এই লোকগুলো টংফোর ছিল এবং তারা কার্টকে মেরে ফেলার জন্য এসেছিল, কিন্তু কার্ট কোনো সাধারণ মানুষ ছিল না। সে তার বুদ্ধির সাহায্যে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর লুই কার্টকে মাইকেলের কাছে নিয়ে যায়। মাইকেল সিদ্ধান্ত নেয় তাকে লুকিয়ে রাখবে, যাতে সে নিরাপদে থাকে এবং এ দেশ থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। কিন্তু কার্টের মাথায় তখন একটা জিনিস ঘুরছিল, সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল। সে মাইকেলকে রিকোয়েস্ট করে যেন সে তাকে ট্রেনিং দেয়, যাতে সে টংফোকে হারাতে পারে। মাইকেল প্রথমে কার্টের শক্তি আর ক্ষমতা পরীক্ষা করে। সে দ্রুতই বুঝে যায় যে কার্ট যদি এই অবস্থায় লড়ে তাহলে সেও তার ভাইয়ের মতো মারা যাবে। কিন্তু কার্ট হাল ছাড়ার মানুষ না। সে প্রতিটি আঘাত সহ্য করত এবং প্রতিটি যন্ত্রণা মেনে নিত। অবশেষে মাইকেল তাকে ট্রেনিং দিতে রাজি হয়। এখন একটাই আশা, মাইকেল যেন তাকে মহান মুয়েথাই কিক শিখিয়ে দিতে পারে, যাতে সে টংফোকে হারাতে পারে। পরের দিন ভোর থেকে কার্টের ট্রেনিং শুরু হয়ে যায়। কিছুদিনের মধ্যে সে টের পায় একজন মহান মুয়েথাই ফাইটার হওয়া মোটেও সহজ কাজ নয়। মাইকেল তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে দেয় না। দিনরাত কঠোর পরিশ্রম, রানিং, কিকস, পাঞ্চেস, ব্যালেন্স এবং বডি স্ট্রেংথের ওপর ট্রেনিং চলতে থাকে। এভাবে কয়েক সপ্তাহ কেটে যায়। ধীরে ধীরে কার্ট শক্তিশালী, দ্রুত এবং তেজি হয়ে ওঠে। একদিন প্রথমবারের মতো সে মাইকেলের ওপর সফলভাবে কিছু আঘাত করতে পারে। এতে বোঝা যায় সে খুব শীঘ্রই টংফোর সাথে ফাইট করবার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপর মাইকেল কার্টকে একটি ফাইট ক্লাবে নিয়ে যায়। যাওয়ার আগে মাইকেল তাকে বলেছিল যে আজ শুধু অন্যদের ফাইট দেখতে হবে, কিন্তু সেটা ছিল মিথ্যে কথা। ওরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঘোষণাকারী কার্টের নাম লড়াইয়ের জন্য ডাকতে থাকে। কার্ট হতবাক হয়ে মাইকেলকে জিজ্ঞাসা করে যে আপনি এটি কেন করলেন। মাইকেল হেসে বলে যে স্ট্রিট ফাইট কখন কোথায় শুরু হবে বলা যায় না। তোমাকে রিয়েল স্ট্রিট ফাইট শিখতে হবে আর সব সময় প্রস্তুত থাকতে হবে। সে কথাও বলে যে আজ তুমি যত টাকা জিতবে তা দিয়েই আমার ট্রেনিংয়ের ফি দেবে। এখন কার্টের সামনে আর কোনো পথ খোলা ছিল না। তাকে রিংয়ে নামতেই হলো। কার্টের প্রতিপক্ষ ছিল এক বিশাল দেহী, শক্তিশালী এবং অভিজ্ঞ ফাইটার। কার্ট তার সব শক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষ তার সব আঘাত সহ্য করে যায়। কার্টের প্রতিটি পাঞ্চ এবং প্রতিটি কিক ওই ফাইটারের ওপর কোনো প্রভাবই ফেলে না। এটা দেখে মাইকেল বুঝে যায় যে কার্ট এখনও প্রস্তুত নয়। অবশেষে মাইকেল বাধ্য হয়ে ফাইট থামিয়ে দেয়। কার্টকে একটি ভয়াবহ হার মেনে নিতে হয়।
তবে সে গুরুতর আহত হওয়ার থেকে বেঁচে যায়। যদিও এই ফাইটে মাইকেল তার সব টাকা হারিয়ে ফেলে এবং কার্ট একটা বড় শিক্ষা পায়, সে এখনও টংফোর সাথে লড়াই করার মতো শক্তিশালী ছিল না। পরদিন সকালে টংফোর স্টুডেন্ট কেভি হঠাৎ মাইকেলের বাড়িতে পৌঁছে যায়। আসলে টংফো কেভিকে খুব বিরক্তিকর মনে করত এবং তাকে টেম্পল থেকে বের করে দিয়েছিল। এখন কেভির কোনো থাকার জায়গা ছিল না। সে কার্টের কাছ থেকে আশা করছিল যে সে মাইকেলকে তাকে আশ্রয় দিতে রাজি করাবে। কার্টের তখন সাহায্যের প্রয়োজন ছিল এবং একজন ভালো সাপোর্টিং পার্টনার তার জন্য লাভজনক হতে পারত। মাইকেল বিষয়টি বুঝতে পারে এবং কেভিকে তার নিজের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেয়। দুজন একসাথে ট্রেনিং করতে থাকে এবং তাদের একটাই উদ্দেশ্য টংফোর সবচেয়ে শক্তিশালী হওয়ার অহংকারটা ভেঙে দেওয়া। মাইকেল কার্টকে মুরিথায় স্পেশাল টেকনিক শেখাতে থাকে। সবচেয়ে কঠিন ট্রেনিং ছিল দিন-রাত নারকেল ভাঙা। শুরুর দিকে কার্টের হাতে ব্যথা আর ফোসকা পড়ে যায়, কিন্তু সে হার মানে না। সে প্র্যাকটিস চালিয়ে যায় যতক্ষণ পর্যন্ত না সকল নারকেল ভাঙতে পারে। এখন কার্ট মনে করে যে সে প্রস্তুত, টংফো থেকে সে প্রতিশোধ নিতে পারবে। মাইকেল নিষেধ করা সত্ত্বেও কার্ট মাঝরাতে টংফোর টেম্পেলে পৌঁছে যায়। সে সেখানে টংপুকে চ্যালেঞ্জ দিতে আসে। সেখানে তার মুখোমুখি হয় স্ট্রোম, যে আগে কার্টের জন্য হুমকি ছিল, কিন্তু এখন কার্ট অনেক শক্তিশালী হয়ে গেছে। স্ট্রোমকে হারাতে তার বেশি সময় লাগে না। তারপর টংফোর সবচেয়ে ভয়ঙ্কর স্টুডেন্টদেরকেও কার্ট হারিয়ে দেয়। এখন টংফোর হাতে আর কোনো উপায় ছিল না। সে কার্টের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তবে একটা শর্ত ছিল, ফাইট হবে আন্ডারগ্রাউন্ড স্টেডিয়ামে। সেখানে কার্ট হারলে বা মরে গেলে টংফো মোটা টাকা কামাতে পারবে। এদিকে লুই, সে টেম্পেলে একটা সিক্রেট মাইক লুকিয়ে রেখেছিল এবং তার মাধ্যমে সে পুরো প্ল্যানটি জেনে যায়। সে জানতে পারে যে মার্শা এই ফাইট অর্গানাইজ করবে এবং তাকে হাতে নাতে ধরার জন্যে এটা একটা দারুণ সুযোগ। লুই এখন মার্শাকে গ্রেফতার করার প্ল্যান তৈরি করে। কিন্তু এদিকে মার্শাও আগে থেকেই তার জন্য ফাঁদ পেতে রেখেছিল। তার বস আসলে মার্শার হয়ে কাজ করত। সে লুইকে ভুল লোকেশন দেয়। যখন লুই সেখানে পৌঁছায় তখন সশস্ত্র লোকেরা তার উপর আক্রমণ করে। কোনো মতে লুই এবং তার সঙ্গীরা পালিয়ে বের হতে সক্ষম হয়। কিন্তু এখন সে বুঝে যায় পুলিশ ডিপার্টমেন্টে কয়েকজন বিশ্বাসঘাতক আছে এবং সে কাউকে বিশ্বাস করতে পারছে না। আর কার্টের জীবনও বিপদে ছিল। লুই সিদ্ধান্ত নেয় কার্টকে এই ফাইটে যেতে না দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। তাই সে কার্টের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে। কার্ট তখন পুলিশ স্টেশনে বন্দী ছিল। তখন জোসরা তাকে জানায় যে টংফো তার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছে। এখন কার্টকে আটকে রাখার আর কোনো কারণ নেই। কিন্তু লুই জানত কার্টকে ছেড়ে দেওয়া হবে বড় ভুল। সে বলে যে সে এখন করাপশন কেসের ইনভেস্টিগেশন করছে এবং আইন তাকে কোনো সন্দেহভাজনকে 24 ঘন্টা পর্যন্ত হেফাজতে রাখার অনুমতি দেয়। জোশুয়া আর লুইয়ের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কিন্তু কার্ট আর মাইকেল এই সুযোগ হাতছাড়া করে না। তারা গার্ডকে ধোঁকা দিয়ে নিজেদের সেখান থেকে বের করে ফেলে। ওদিকে মার্শা নিজের চাল চালিয়ে দেয়। সে তার লোকদের পাঠায় যেন তারা কার্টকে খুঁজে নিয়ে আসে, কিন্তু তাদের খোঁজার আগে কার্ট সময় মতো ফাইটে পৌঁছে যায়। সে ঠিক করে ফেলেছিল সে তার ভাইয়ের খুনের প্রতিশোধ নেবে। যখন কার্ট তার সামনে আসে, টংফো তাকে হুমকি দেয়, তুমি তোমার ভাইয়ের মতোই মরবে। কিন্তু তার আগে সে তাকে কাপুরুষ হওয়ার অনুভূতি করাবে, কারণ কার্ট তাকে মারতে অস্ত্র ব্যবহার করছিল। প্রথম রাউন্ডে শুধু হাতাহাতি হয়, কিন্তু ম্যাচ যত এগোয় তত অস্ত্রের ব্যবহার শুরু হয়। কার্ট শুরুতে পুরো কনফিডেন্ট ছিল, কিন্তু যখন সে টংফোর ওপর আক্রমণ করে সে বুঝতে পারে যে তার প্রতিটি আঘাত টংফোর কাছে কেবল হালকা চাপের মতো। টংফো তার প্রতিটি কিক হাত দিয়ে আটকে দেয় এবং কার্টের শরীর থেকে রক্ত পড়তে থাকে। চাইলেই সে তাকে মুহূর্তে মেরে ফেলতে পারত, কিন্তু সে জানত কার্টকে আরও কষ্ট দিলে সে বেশি টাকা উপার্জন করতে পারবে। দ্বিতীয় রাউন্ডে তাদের হাতের সঙ্গে কাঁচের টুকরা আটকিয়ে দেওয়া হয়, যা লড়াইকে আরও ভয়ানক করে তোলে। কার্ট প্রথমেই মার খায় এবং তার মুখ রক্তে ভিজে যায়, কিন্তু সে হার মানে না। কোনোভাবে সে টংফোর বুকে আঘাত করতে সক্ষম হয়। এই আঘাতে হিংস্র টংফো আরও হিংস্র হয়ে ওঠে এবং কার্টকে নির্মমভাবে পেটাতে থাকে। সে কার্টকে প্রায় মেরেই ফেলত, কিন্তু মার্শা তাকে ইশারা করে বলে যে এখন মারলে ক্ষতি হবে, কারণ এত তাড়াতাড়ি মারা গেলে তারা কম টাকা পাবে। সুতরাং টংফো কিছুটা আক্রমণ থামায়। তৃতীয় রাউন্ডে তাদের হাতে তলোয়ার দেওয়া হয় এবং লড়াই আরও ভয়ানক হয়ে ওঠে। টংফো কার্টকে ঠিক সেইভাবেই চেপে ধরে যেভাবে সে তার ভাইকে ধরেছিল। ঠিক তখনই মার্শা ইশারা করে যে সবাই তাদের বেট লাগিয়ে দিয়েছে, এখন সময় এসেছে কার্টকে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দেওয়ার। এমন সময় পুলিশ দরজা ভেঙে ঢুকে পড়ে আর লুই মার্শাকে গ্রেফতার করে। কিন্তু ধরা পড়ার পরেও মার্শার মুখে কোনো ভয় নেই, কারণ সে জানত খুব তাড়াতাড়ি সে ছাড়া পেয়ে যাবে। লুই তখন ফাইট বন্ধ করার নির্দেশ দেয়।
যায়, কিন্তু কার্ট অনুরোধ করে, ফাইট বন্ধ করো না, এটাই আমার শেষ সুযোগ, আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। এটা শুনে লুই চুপচাপ সরে দাঁড়ায়। তৃতীয় এবং শেষ রাউন্ড শুরু হয়। এবার লড়াই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তাদের লড়াইয়ের জন্য দুটো তলোয়ার দেওয়া হয়, মানে এই লড়াইয়ে শুধু একজনই বেঁচে থাকবে। চারিদিকে তলোয়ারের ঠোকাঠুকি শব্দ শোনা যায়। কাঠ পুরো শক্তি দিয়ে লড়ছিল, কিন্তু টংফোর আঘাত ছিল অত্যন্ত দ্রুত আর মারাত্মক। কিছুক্ষণ পর টংফো কাঠকে ঠিক সেইভাবে চেপে ধরে যেভাবে সে তার ভাইকে ধরেছিল। এদিকে কার্ট এখন মৃত্যুর একদম কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই তার ভাইয়ের শেষ মুহূর্ত আর মাইকেলের শেখানো ফাইটিং টেকনিক তার মনে পড়ে যায়। কার্ট একটা স্পেশাল মুভ ব্যবহার করে টংফোর গ্রেড থেকে নিজেকে মুক্ত করে। এরপর থেমে না থেকে সে একটা মাস্টার কিক দিয়ে টংফোর উপরে আঘাত করে। এতে টংফো গুরুতরভাবে আহত হয়, কিন্তু কার্ট থামার লোক নয়। সে একের পর এক আঘাত করতে থাকে আর টংফো টলতে শুরু করে। টংফো দেয়ালে গেঁথে থাকা তলোয়ার নিয়ে কার্টকে মারতে চায়, কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কার্টের হাতে কাঁচ ছিল এবং সে তার পুরো শক্তি দিয়ে টংফোর গলায় ঘুষি মারতে থাকে। সে আক্রমণ চালিয়ে যেতে থাকে যতক্ষণ পর্যন্ত না টংফোর ঘাড়ের শিরা ফেটে যায়। কিছুক্ষণের মধ্যেই এত রক্ত বের হয় যে টংফো জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। কার্টের প্রতিশোধের আগুন এবার শান্ত হয়ে গেছে। লড়াই এখানেই শেষ। এরপর কার্ট আর লুই একসাথে আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে তারা নতুন জীবন শুরু করবে। ওদিকে মাইকেলও একা ছিল না। সে তার সমস্ত সেভিংস টংফোর বিরুদ্ধে বাজিতে রেখেছিল, আর টংফোর হার তাকে জীবনের সবচেয়ে বড় উইনিং প্রাইজ এনে দেয়। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।